অনেকে বলে আমি আর সুস্থ হইনি। তুমিও হয়তো তাদেরই একজন এলান। তারপর এক দক্ষ সার্জন আমার করটের করটির ভেতর থেকে ভাঙা হাড়ের টুকরোগুলো বের করে নেয়। আঘাতটা শুকিয়ে গেল। শরীরে আবার শক্তি ফিরে পেলাম। তখনও আমি আমেরিকান নাগরিক ছিলাম। এখনও তাই আছি। সে সময় জাঞ্জিবারে আমাদের কোনো কনসাল ছিল না। এখনও আছে কিনা জানি না। আর ওখানে আমেরিকানদের কোনো যুদ্ধজাহাজ নেই তা জানি। ইংরেজরা আমার হয়ে যদ্দূর সম্ভব খোঁজখবর করলো, কিন্তু প্রায় কিছুই জানা যায়নি। আর কিল ওয়ার আশেপাশে তখন চলছে কৃতদাস ব্যবসায়ীদের রাজত্ব। তাদের নিরাপত্তা দিচ্ছে নিজেকে জাঞ্জিবারের সুলতান ঘোষণা করা এক শয়তান। আবার চুপ করে গেল ব্রাদার জন। যেন বিষাদময় স্মৃতি তাকে নতুন করে তাড়া করছে। আর কখনো আপনার স্ত্রীর কোনো খোঁজ পাননি? জিজ্ঞেস করলো স্টিফেন। পেয়েছে মিস্টার সমার্স। এক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিল আমাদের মিশন। তার কাছে শুনেছিলাম সে একজন সাদা মহিলাকে দেখেছে। ভালো আছে সেই সাদা মহিলা, কিন্তু কোথায় আছে সেটা ওই লোককে জিজ্ঞেস করে বুঝতে পারিনি আমি। ও শুধু বলেছিল জায়গাটা সাগর তীর থেকে 15 দিনের পথ। ওর জাতির আদিবাসীদের সঙ্গে আছে সেই সাদা মহিলা। লোকটা আরও বলেছিল সেই মহিলাকে জঙ্গলে দিশেহারিয়ে ঘুরতে দেখে আশ্রয় দেয় তারা। যদিও মহিলার ভাষা বোঝেনি তারা কেউ, তারপরও নাকি খুব সম্মান করে তাকে। মহিলাকে যেদিন পাওয়া যায় তার পরদিন হারিয়ে যাওয়া 6টা ছাগলের খোঁজে জঙ্গলে গেলে ওই লোকটাকে ধরে ফেলে কৃতদাস ব্যবসায়ীরা। তারা নাকি সেই সাদা মহিলার খোঁজেই ঘুরঘুর করছিল ওদিকে। মুক্তি পাওয়া সেই কৃতদাস যেদিন আমাকে কথাগুলো বলল, তার পরদিনই অসুস্থ হয়ে পড়ল ফুসফুসের সংক্রমণে। দাস ব্যবসায়ীদের অত্যাচারে খুব দুর্বল হয়ে পড়েছিল বেচারা। অসুখের ধকল সামলাতে না পেরে মারা গেল শীঘ্রই। আমাদের দিকে তাকালো ব্রাদার জন। এখন নিশ্চয় বুঝতে পারছো কেন আমি কিলওয়াতে পা রাখতে চাইনি। বুঝলাম। দীর্ঘশ্বাস চেপে বললাম, পরে এ নিয়ে আরও কথা বলবো। এখন অন্য প্রসঙ্গে একটু কথা সেরে নিই। আগে বলুন, কোত্থেকে এলেন ওভাবে একেবারে ঠিক সময়ে? প্রচলিত পথে না এসে আড়াআড়িভাবে প্রত্যন্ত অঞ্চলের ভেতর দিয়ে আসছিলাম আমি, বলল ব্রাদার জন। আমার মানচিত্রে পথটা আঁকা আছে, পরে দেখাবো তোমাদের। ও পথে আসতে গিয়ে পা নিয়ে বিপদে পড়ে গেলাম। পরস্পরের দিকে চট করে তাকালাম আমি ও স্টিফেন। 6 সপ্তাহ এক কাফির কুড়েতে অসুস্থ হয়ে পড়েছিলাম। অবস্থা একটু ভালো হবার পর বুঝলাম ভালো মতো হাঁটতে পারছি না। কাজেই কয়েকটা ষাঁড়কে প্রশিক্ষণ দিলাম যাতে আমাকে বয়ে নিতে অভ্যস্ত হয়। তারপর পালা করে ওগুলোই চেপে এগোলাম বেজার দিকে। যে সাদা ষাঁড়টা দেখেছো ওটাই ছিল আমার শেষ জীবিত বাহন। বাকিগুলো মারা গেছে সেচ্ছি মাছির কামড়ে। জানি না কেন খুব দুশ্চিন্তা হচ্ছিল, ফলে দ্রুত আসবার তাগিদ অনুভব করছিলাম। গত 24 ঘন্টায় খাবারের জন্যে বা ঘুমের জন্যে প্রায় থামিনি বললেই চলে। আজকে সকালে যখন মাজিটুদের দেশে ঢুকলাম, দেখলাম ক্রালগুলোতে মেয়েরা ছাড়া আর কেউ নেই। আমাকে চেনে ওরা সবাই, ফলে ফুলের মালা দিয়ে বরণ করলো। ওদের কাছেই শুনলাম পুরুষদের সবাই বেজা শহরে গেছে বিরাট এক ভোজের উৎসবে। তবে ভোজটা কিসের সেটা হয় মেয়েরা জানে না, নয়তো বলেনি আমাকে। শঙ্কা হলো মনে। দ্রুত এগোলাম বেজার দিকে। তারপর ঠিক সময় মতো পৌঁছে গেলাম। চোষ্টাকে ধন্যবাদ যে ঠিক সময়ে পৌঁছাতে পেরেছি। কিভাবে কি হয়েছে, কিভাবে এসে পৌঁছেছি সেসব খুলে বলতে গেলে অনেক সময় লাগবে। বিশ্রামের পরে সব বলবো। আচ্ছা, আওয়াজটা কিসের? কান পাতলাম। খেয়াল করতেই বুঝতে পারলাম বিজয়ের সঙ্গীত গাইছে জুলুক শিকারীরা। বাজারের ভয়ঙ্কর হত্যাযজ্ঞ দেখে এইমাত্র ফিরছে
তারা। এবার দেখতে পেলাম তাদের সবার সামনে স্যামি। ঘণ্টাখানেক আগে মরতে বসা সেই কাতর নেকড়ের মতো হৌ হৌ করা স্যামি নয়, এ হাস্যোজ্জ্বল প্রাণবন্ত এক মানুষ। ওর গলায় বেশ কিছু বিদঘুটে গহনা দেখলাম। চিনতে দেরি হলো না, ওগুলো ছিল ইম্বজয়ের ব্যক্তিগত সাজসজ্জার অঙ্গ। ন্যায় সবসময় জয়ী হয়। সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে। মিস্টার কোয়ার্টার মেইন মৃত জাদুকরের গলার গহনা দেখিয়ে বলল স্যামি, এগুলো দূর হও ইঁদুর কোথাকার। ওকে ধমক দিলাম, ওসব ব্যাপারে কিছু জানতে চাই না আমরা। যাও রাতের খাবার তৈরি করো। ধমক খেয়েও ফুরফুরে মন নিয়ে নিজের কাজে চলে গেল স্যামি। শিকারীদের কাঁধে করে একটা বোঝা নিয়ে এসেছে শিকারীরা কাঁধে করে একটা বোঝা নিয়ে এসেছে। বুঝলাম ওটা হ্যান্সের দেহ। খুব খারাপ লেগে উঠলো হ্যান্স মারা গেছে ভেবে, কিন্তু একটু পর ওকে নামানোয় পরীক্ষা করে বোঝা গেল লুডানাম খেলে যেরকম অচেতনতা আসে সেরকম অচেতন হয়ে আছে হ্যান্স। ব্রাদার জনের নির্দেশে কম্বলে মুড়িয়ে আগুনের পাশে শুইয়ে দেয়া হলো ওকে। একটু পর মাভুবও এগিয়ে এসে আমাদের সামনে বসলো। শান্ত নিচু গলায় বলল, মাকু মাজানা, আমার বাবা, আমাকে কিছু বলবেন? ধন্যবাদ মাভুব, নির্দ্বিধায় বললাম। তুমি যদি ঠিক সময়ে না ঠেকাতে তাহলে ইম্বজয়ের হাতে আজকে মারা পড়তাম। ছোড়াটা আমার চামড়া স্পর্শ করেছিল, কিন্তু ওটার খোঁচায় রক্ত বের হয়নি। জায়গাটা পরীক্ষা করে দেখেছেন ডগিটা। খবরটা যেন কিছুই নয়। এমনভাবে বাতাসে হাতের ঝাপটা মারল মাভব। সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর কোনো কথা মাকুমা জানা, মানে আমার সাপের ব্যাপারে? লজ্জায় লালচে চেহারায় বললাম, শুধু এটুকুই বলবো, তুমি ঠিক বলেছিলে, ভুল বলেছিলাম আমি। তোমার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে। কিভাবে, কেন তা আমি জানি না। জানেন না, কারণ গর্বে আপনারা সাদা মানুষরা ব্যাঙের মতো ফুলে ঢোল হয়ে আছেন। নির্বিকার চেহারায় বলল মাভব, আপনারা ভাবেন সব জ্ঞান শুধু আপনাদেরই জানা। এখন আপনি জানেন আসলে তা ঠিক নয়। আমি এখন তৃপ্ত, নকল জাদুকররা সবাই মারা গেছে। আমার বাবা, আমার মনে হয় ওই ইম্বজয়ী। হাত তুলে ওকে থামালাম। বিস্তারিত শুনতে চাই না। উঠে দাঁড়ালো মাভুব, মৃদু হেসে চলে গেল নিজের কাজে। ওর সাপ না কি যেন, ওসব কি বললো? জিজ্ঞেস করলো কৌতূহলী ব্রাদার জন। সংক্ষেপে জাদুর বিষয়টা তাকে জানালাম। জিজ্ঞেস করলাম এর কোনো ব্যাখ্যা দিতে পারবে কিনা। মাথা নাড়ল ব্রাদার জন। বলল, আজ পর্যন্ত স্থানীয়দের ক্ষমতার যেসব কাহিনী শুনেছি তার মধ্যে এটাই সবচেয়ে বিস্ময়কর। শুধু এটুকুই বলতে পারি, চোরসটা একজনকে এক এক ক্ষমতা উপহার দেন। একটু পরে রাতের খাবার খেলাম আমরা। আগে কখনো এত সুস্বাদু রান্না খেয়েছি বলে মনে পড়ে না। খাওয়া শেষে শুয়ে পড়ল সবাই, শুধু আমি অচেতন হ্যান্সের কাছে আগুনের ধারে বসে পাইপ টানতে শুরু করলাম। কেন জানি না ঘুম এলো না আমার আমার যেখানে আছি সেটা একটা উঁচু মালভূমি, ফলে বেশ শীত পড়েছে। শীতার্ত হাওয়া ভাসিয়ে আনছে শীতার্ত হাওয়া ভাসিয়ে আনছে উৎসব মুখর মাঝিটুদের হই হল্লোর। শয়তান জাদুকরদের মৃত্যু এবং প্রিয় ডগিটার প্রত্যাবর্তনই বোধহয় তাদের উৎসবের কারণ। হঠাৎ জেগে উঠল হ্যান্স। ধর্মর করে উঠে বসে আগুনের শিখার ভেতর দিয়ে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে ফাঁকা গলায় বলল, বাস, ওখানে আপনি আর এখানে আমি, আর মাঝখানে সেই আগুন যেটা কখনো নেভে না। চমৎকার একটা জলজলে আগুন। কিন্তু বাস, আপনার যাজক বাবা যেরকম বলেছিলেন সেরকমভাবে আমরা আগুনটার ভেতরে নেই কেন? বাইরে এই শীতের মধ্যে কেন আমরা? নরম গলায় ওকে বললাম, কারণ বুড়ো গাধা, যেখানে তোমার থাকা উচিত ছিল সেখানে নেই তুমি। এখনও আমরা পৃথিবীতেই আছি। ও ঘুমিয়ে পড়বার পর কি কি ঘটেছে সংক্ষেপে ওকে জানালাম। তারপর বললাম, তুমি যদি মরণের ভয়ে ভীত মেয়ে মানুষের মতো ওই জঘন্য ওষুধ গিলে
মরার মতো না ঘুমাতে, তাহলে নিজের চোখেই দেখতে পেতে সব বুড়ো বয়সে মরতে অত ভয় কিসের তোমার? বাস, দয়া করে বলবেন না যে অশ্রুভরা দুঃখময় দুনিয়ায় এখনও রয়ে গেছি আমরা। বাস, বলবেন না ওই বিশ্রী ওষুধ খেয়ে নিজেকে আমি কাপুরুষ প্রমাণ করেছি। যদি জানতেন বাস, ওটা একটা জানোয়ারের কি দিয়ে তৈরি, তাহলে ঘৃণা না করে ওটা গিলেছি জেনেও কাপুরুষ বলতে পারতেন না আমাকে। এত চমৎকার সব ঘটনা তো ওই ওষুধের কারণে ঘুমিয়ে পড়ে দেখতে পাইনি। তারপরও তার উপর ওটা গিলে এখন ভীষণ মাথা ধরেছে আমার। বাস, আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে যতবারই আমাকে মরতে হোক, আপনার সঙ্গে আমিও চোখ খোলা রাখবো। কথা শেষ করে দু হাতে মাথা চেপে ধরে ভীষণ মনোকষ্টে আগুপিছু দুলতে শুরু করলো হ্যান্স। পরে ঝুলু শিকারীরা ওর নাম দিল ঘুমিয়ে পড়া হলুদ নেংটি ইঁদুর। এমনকি স্যামিও হ্যান্স বেচারাকে নানা রকম টিটকারি দিতে ছাড়ল না। ইম্বজয়ীর গলার মালা দেখিয়ে সগর্বে বলল, কারো সাহায্য ছাড়াই মহাশক্তিধর শয়তান জাদুকর ইম্বজয়ের কাছ থেকে ছিনিয়ে এনেছে সে ওগুলো। স্যামের কথা সত্যি। ও শুধু এটুকু বলেনি যে গহনাগুলো সংগ্রহ করেছে ও ইম্বজয়ী মরে কাঠ হয়ে যাবার পর। সত্যি বেশ বিস্মিত হচ্ছিলাম আমরা স্যামির অনর্গল চিৎকারি শুনে, কিন্তু পরে ভয় হলো যখন তখন স্যামিকে খুন করে ফেলবে হ্যান্স। কাজেই সব রকমের টিটকারির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করতে হলো। 12 দূত। দেরিতে ঘুমাতে গেলেও পরদিন ভোরের আগেই উঠে পড়তে পারলাম। ব্রাদার জনের সঙ্গে একান্ত ব্যক্তিগত কিছু কথা বলবার প্রয়োজন বোধ করছিলাম। জানতাম ব্রাদার জন সবসময় খুব ভোরে ওঠে। আমার দেখা সব লোকের চেয়ে কম ঘুমায় মানুষটা। যা ভেবেছিলাম তার কুটিরে গিয়ে দেখলাম জেগে বসে আছে ব্রাদার জন। মোমবাতির আলোয় ফুল চিপে রস বের করছে। জন, নরম গলায় বললাম, কয়েকটা জিনিস নিয়ে এসেছি। আমার ধারণা এগুলো হারিয়ে ফেলেছিলেন আপনি। মরক্কো বাউন্ড ক্রিশ্চিয়ান ইয়ার বইটা, সেই সঙ্গে কিলোয়ার পরিত্যক্ত মিশনে পাওয়া জল রঙের ছবিটা দিলাম তাকে। প্রথমে ছবিটা দেখলো ব্রাদার জন, তারপর তাকালো বইটার দিকে। তাকে একা রেখে বেরিয়ে এলাম কুটির ছেড়ে। সূর্যোদয় দেখব। কিছুক্ষণ পর আমাকে ডাকলো ব্রাদার জন। কুটিরের দরজা বন্ধ করে তার দিকে তাকাতেই কাপা গলায় জিজ্ঞেস করলো, এগুলো কোথায় পেয়েছো অ্যালান? শুরু থেকে তাকে বলে গেলাম সব। একটা কথা না বলে চুপচাপ শুনল সে। আমার কথা শেষ হওয়ার পর বলল, তুমি যেটা আন্দাজ করেছো সেটা বোধহয় বলে দেয় উচিত আমার। ছবিটা আমার স্ত্রীর, বইটাও ওর। আপনি কিন্তু অতীত কাল ব্যবহার করেননি। খানিকটা অবাক হয়ে বললাম, করিনি অ্যালান, বলল বেরাদার জন। আমি বিশ্বাস করি না ও মারা গেছে। কেন যেন মনে হয় ও বেঁচে আছে। যদি জিজ্ঞেস করো কেন আমার এরকম মনে হয়, ব্যাখ্যা করতে পারবো না আমি। ঠিক যেমন ব্যাখ্যা করতে পারবে না আমার এখানে আমার এখানে আসা নিয়ে ওই জুলু জাদুকরের বিস্ময়কর ভবিষ্যৎবাণী। হয়তো সেই অক্ষয় অবিনশ্বর মহাশক্তির কাছ থেকে কখনো কখনো গোপন ইঙ্গিত পাই আমরা। মনে হয় যেন প্রার্থনার জবাবে আমাকে জানানো হয়েছে এখনও বেঁচে আছে আমার স্ত্রী। নরম গলায় বললাম, 20 বছরের বেশি পেরিয়ে গেছে জন, তারপরও ও বেঁচে আছে। ব্রাদার জনের কণ্ঠস্বর কঠোর হয়ে উঠল। এতগুলো বছর পাগল সেজে আফ্রিকার অসভ্য মানুষগুলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি আমি। পাগল সেজে ঘুরে বেড়াচ্ছি কারণ অসভ্যরা মনে করে পাগল মানুষ স্রষ্টার অনুগ্রহ প্রাপ্ত। পাগলদের কোনো ক্ষতি করে না তারা। আমি ভেবেছিলাম ঘরে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি আর গাছগাছালি সংগ্রহ করতে। প্রজাপতি আর গাছগাছালি সংগ্রহ করতে ওসবই ভান।
এতগুলো বছর এসেছে আমার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমি, এতগুলো বছর ধরে আসলে আমার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমি। তুমি হয়তো ভাবতে পারো যেরকম অবস্থায় আমাদের দুজনের বিচ্ছেদ হয় তাতে আমার এই অনুসন্ধানের কোনো অর্থ নেই, কিন্তু আমি তা মনে করি না। তখন আমার স্ত্রীর পেটে আমার সন্তান আসছিল, অ্যালান। আমার ধারণা ও এখনও বেঁচে আছে, লুকিয়ে আছে কোনো অসভ্য উপজাতির মাঝে। মন দিয়ে বিশ্বাস করি স্রষ্টা যদি ওর প্রাণ বাঁচিয়ে থাকেন তাহলে সব বিপদ থেকে ওকে রক্ষাও করেছেন। একটু থামলো ব্রাদার জন, তারপর বলল, এবার নিশ্চয় বুঝতে পারছো কেন আমি পঙ্গদের দেশে যেতে চাই। পঙ্গরা সাদা একজন দেবীর পূজা করে। বুঝলাম, বলে ব্রাদার জনের কুটির থেকে বেরিয়ে এলাম। যা জানার জানা হয়ে গেছে। চাইলাম না এই কষ্টদায়ক প্রসঙ্গটা আরও প্রলম্বিত করতে হোক ব্রাদার জনকে। ভদ্রমহিলা এখনও বেঁচে আছেন ভাবতে গিয়ে ব্যাপারটা অবিশ্বাস্য ঠেকলো আমার কাছে। ভদ্রমহিলা যদি মারা গিয়ে থাকেন তাহলে ব্রাদার জনের মনের অবস্থা কীরকম হবে ভেবে খুব খারাপ লেগে উঠল। মাথা থেকে ব্রাদার জনের স্ত্রী স্ত্রীর বিষয় স্ত্রী বিষয়ক চিন্তাগুলো জোর করে দূর করলাম। জিজ্ঞেস করলাম নিজেকে, কি হতে পারে, কি হবে, কি সম্ভব, কি অসম্ভব, এসব নিয়ে ভেবে সিদ্ধান্তে পৌঁছাবার আমি কে, কী বা জানি আমি। বাস্তব নিয়ে ভাবতে শুরু করলাম। আমাকে একটা কঠিন অভিযানের নেতৃত্ব দেবার দায়িত্ব দেয়া হয়েছে। ভালো পারিশ্রমিক দেয়া হয়েছে আমাকে। আমার দায়িত্ব হচ্ছে সম্ভব হলে একটা বিশেষ ফুলের শেকড় জোগাড় করা। নাস্তার সময় দেখলাম মার খাওয়া কুকুরের মতো দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যান্স। জুলু শিকারি বা স্যামির ধারে কাছে গেছে না টিটকারি শুনবার ভয়ে। একটু পর হ্যান্স জানালো একদল সৈন্য নিয়ে আসে বাবেম্বা। তাকে অভ্যর্থনা জানাতে যাব ভেবে উঠেও সিদ্ধান্ত পাল্টে ফেললাম আমি। আফ্রিকার রীতি অনুযায়ী আমাদের মধ্যে সত্যিকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হচ্ছে ব্রাদার জন। কাজেই তাকেই বললাম অভ্যাগতদের অভ্যর্থনা জানাতে। বলতেই হচ্ছে চমৎকার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিল ব্রাদার জন। কফিটা ঢক করে গিলে নিয়ে আমাদের কাছ থেকে খানিকটা দূরে সরে দাঁড়ালো সে। তারপর মূর্তির মতো অনড় দাঁড়িয়েই থাকলো। হামাগুড়ি দিয়ে ব্রাদার জনের কাছে হাজির হলো বাবেম্বা। স্থানীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকেও হামাগুড়ি দিতে দেখলাম। উপহার বয়ে এনেছে সৈনিকেরা। তারাও ভারী মালামাল সহ যতটা পারে বিনীত ভঙ্গিতে হামা দিয়ে এগোলো। রাজা ডগিটা, আপনার ভাই রাজা বাউসি সাদা মানুষদের অস্ত্র গোলাবারুদ ফেরত পাঠিয়েছেন, জানালো বাবেম্বা। তিনি আপনাদের জন্যে আর আপনাদের বাচ্চাদের জন্যে কিছু উপহারও পাঠিয়েছেন। শুনে খুশি হলাম সেনাপতি বাবেম্বা, বলল গম্ভীর ব্রাদার জন। আরও ভালো হতো আমার সাদা ভাইদের জিনিসগুলো আমার ভাই বাউসি কখনো না সরিয়ে নিলে। ওগুলো নামিয়ে রেখে সোজা হয়ে দাঁড়াও। বানরের মতো পেট ঘষ্টানো আমি মোটেই পছন্দ করি না। সঙ্গে সঙ্গে পালিত হলো ব্রাদার জনের নির্দেশ। অস্ত্র গোলাগুলি পরীক্ষা করে দেখলাম আমরা। অন্যান্য জিনিস পরীক্ষা করে দেখতেও ভুল করলাম না। সবই ফেরত দেয়া হয়েছে। কোনো কিছুর কোনো ক্ষতি করা হয়নি। স্টিফেন আর আমাকে বাড়তি উপহার দেয়া হয়েছে। হাতির চারটে চমৎকার দাঁত। একজন ব্যবসায়ী হিসেবে এগুলো গ্রহণ না করে পারলাম না। মাভবো আর ওর শিকারীদের উপহার হিসেবে দেওয়া হলো মাজিটুদের অস্ত্রশস্ত্র ও হাতির পা সমৃদ্ধ একটা বেড স্টেড। চরম বিপদের সময় অকাতরে ঘুমাতে পারে বলে
হ্যান্সের শোবার জন্যে দেয়া হয়েছে নিপুণভাবে তৈরি ঘাসের একটা গালিচা। এ খবরটা যখন প্রকাশ পেল, হুল্লোড় করে উঠল জুলু শিকারীরা। অভিশাপ দিতে দিতে কুটিরের পেছনে অদৃশ্য হয়ে গেল হ্যান্স। স্যামির জন্য দেয়া হলো বিদঘুটে আওয়াজ করা একটা স্থানীয় বাদ্যযন্ত্র। সেই সঙ্গে তাকে বিশেষ অনুরোধ করা হয়েছে জনতার সামনে তার গলাটা না ছেড়ে সে যেন ওটাই বাজায়। আমাকে বলতেই হচ্ছে, হ্যান্সেরই মতো স্বামীও প্রাপ্ত উপহারের কৌতুককর দিকটা দেখতে পেল না। তবে আমরা সবাই মাজিটুদের কৌতুকবোধের প্রশংসা না করে পারলাম না। স্যামি আত্মপক্ষ সমর্থনে বলল, ওরকম জরুরি পরিস্থিতিতে নীরবে প্রার্থনা করে কোনো লাভ হতো না মিস্টার কোয়াটারমেইন। আমি তো বলবো, আমার জোর প্রার্থনার জবাবেই স্রষ্টা আমাদের সবাইকে অসভ্য ওই অবিশ্বাসীগুলোর তীরের কবল থেকে বাঁচিয়েছেন। ডগিটা সাদা সর্দাররা রাজা আপনাদের আমন্ত্রণ করেছেন, বলল বাবেম্বা। আপনাদের কাছে ক্ষমা চাইবেন তিনি। আর এবার সঙ্গে করে অস্ত্র নেবার কোনো দরকার নেই আপনাদের কারণ এখন থেকে মাজিটুদের তরফ থেকে কখনো কোনো বিপদ হবে না আপনাদের। একটু পরে রাজার সঙ্গে সাক্ষাতের জন্য রওনা হলাম আমরা। সঙ্গে নিলাম প্রত্যাখ্যাত উপহারগুলো। রাজকীয় বাড়ির আঙিনা পর্যন্ত আমাদের পদযাত্রাটা হলো বিজয়ী বীরদের শোভাযাত্রার মতো। পথে যেসব মাজিটুদের পাশ কাটালাম, সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু হাততালি দিয়ে সালাম জানালো তারা। বাচ্চার মেয়েরা আমাদের দিকে ফুল ছুঁড়ে ছুঁড়ে দিল। মনে হলো আমরা বিয়ে করতে চলেছি। পথে বাজারের বধ্যভূমির সেই জায়গাটা পার হতে হলো। শিউরে উঠে দেখলাম খুঁটিগুলো এখনও দাঁড়িয়ে আছে, তবে কবরগুলো মাটি ফেলে ভরে ফেলা হয়েছে। আমরা হাজির হতেই বাউসি ও তার পরামর্শদাতারা উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে সম্মান জানালো। আসলে রাজা বাউসি আরও বেশি করলো। এগিয়ে এসে ব্রাদার জনের হাত ধরল বাউসি, তারপর নিজের বিশ্রী থ্যাবড়া কালো নাকটা বারবার ডলল ব্রাদার জনের নাকের সঙ্গে। মাজিটুদের রীতি অনুযায়ী এটাই আন্তরিক আলিঙ্গন। তবে এই বিশেষ সম্মান পেয়ে ব্রাদার জনকে খুব খুশি মনে হলো না। এবার শুরু হলো দীর্ঘ বক্তৃতা। সেই সঙ্গে সমানে গিলল সবাই স্থানীয় বিয়ার। রাজার ক্ষমা প্রার্থনার জবাবে ব্রাদার জন 25 মিনিটের এক অনর্গল বক্তৃতা ঝেড়ে দিল। বলল নতুন পথের কথা, ধর্মের কথা। বাউসি জানালো পরে এ বিষয়ে আরও শুনতে চাইবে সে। তার ধারণা হয়েছে বাকি জীবন আমরা তার সঙ্গেই থাকব। কাজেই এখনই শুনতে হবে তেমন নয়। সময়ের তো আর অভাব নেই। উৎসাহের সঙ্গে জানালো, আগামী বছর ফসল উঠবার পর মানুষের হাতে যখন অখণ্ড অবসর থাকবে, তখনই হচ্ছে এসব চমৎকার কথা বলার উপযুক্ত সময়। বক্তৃতার পালা চুকলে উপহারগুলো দিলাম আমরা। এবার খুব কৃতজ্ঞ চিত্রে নেওয়া হলো ওগুলো। আমি আমার বক্তব্যে জানালাম, বাকি জীবন বেজায় থাকা তো আমাদের পক্ষে কোনো মতে সম্ভব নয়, বরং দ্রুত পঙ্গদের দেশের দিকে এগিয়ে যেতে উদগ্রীব হয়ে আছি আমরা। একথা শুনে চোয়াল ঝুলে পড়ল রাধা বাউসির। আর হতভম্ব পরামর্শদাতাদের চেহারাও হলো দেখবার মতো। শুনুন মাকুমা জানা, আপনারা সবাই শুনুন, সামলে নিয়ে বলল রাজা বাউসি। এই পঙ্গরা ভয়ঙ্কর জাদুকর, খুব শক্তিশালী মানুষ তারা। জলার মধ্যে বাস করে, কারো সঙ্গে মেশে না। মাজিটু বা অন্য কোনো জাতির মানুষদের যদি ধরতে পারে, তাহলে হয় তাদের মেরে ফেলে, নয়তো নিজেদের দেশে বন্দি করে নিয়ে যায়। তারা সেখানে নিয়ে কৃতদাস করে রাখে। কখনো কখনো বলি দেয় তাদের শয়তান দেবতার কাছে। আসলেই তাই। মাঝখান থেকে সায় দিল বাবেম্বা। ছোটবেলায় আমি পঙ্গদের কৃতদাস ছিলাম। আমাকেও বলি দিচ্ছিল তাদের দেবতার কাছে। ওখান থেকে পালাতে গিয়েই একটা চোখ হারাই আমি। বাবেম্বা যদি পঙ্গদের দেশে গিয়ে থাকে, তাহলে পথ দেখিয়ে আবার সে ওখানে নিয়ে যেতে পারবে আমাদের, অথবা পথ চিনিয়ে দিতে পারবে।
কথাটা মনে রাখলাম আমি। তবে আপাতত এ নিয়ে কিছু বললাম না। আর আমরা যদি পঙ্গদের কাউকে ধরতে পারি, আবার শুরু করলো বাউসি। আমাদের উপর হামলা করতে এসে মাঝে মধ্যে ধরা পড়ে তারা। দেরি না করে মেরে ফেলি ওদের। আমরা মাঝিটুরা যখন থেকে এখানে এসেছি তখন থেকে পঙ্গদের সঙ্গে আমাদের ঘৃণার সম্পর্ক, লড়াইয়ের সম্পর্ক। যদি ওই শয়তানগুলোকে খতম করে দিতে পারতাম তাহলে খুশি মনে মরতে পারতাম আমি। কিন্তু পারবেন না রাজা, বলে উঠল বাবেম্বা। যতদিন ওই সাদা শয়তান দেবতা বেঁচে থাকবে ততদিন পারবেন না। শোনেননি পঙ্গদের কথা? যতদিন সাদা শয়তান বেঁচে থাকবে, যতদিন পবিত্র ফুল ফুটবে, ততদিন পঙ্গরাও থাকবে। কিন্তু যখন সাদা শয়তান মারা যাবে, পবিত্র ফুল আর ফুটবে না। তখন তাদের মেয়ে মানুষরা সন্তান নেবার ক্ষমতা হারাবে, ধ্বংস হয়ে যাবে তারা। একদিন না একদিন সাদা শয়তান তো মরবেই, বললাম আমি। না মাখো মাজানা, নিজে থেকে কখনোই মরবে না ওটা। ওটার শয়তান পুরোহিতদের মতোই ওটাও সেই শুরু থেকে আছে, থাকবে। কেউ ওটাকে মেরে ফেলতে না পারলে। কিন্তু কে আছে যে সাদা শয়তানটাকে মারতে পারে? মনে মনে বললাম, চেষ্টা করে দেখতে কোনো আপত্তি নেই আমার। তবে এ ব্যাপারে মুখ খুললাম না। আমার ভাই ডগিটা, সাদা সর্দাররা, শুরু করলো বাউসি। সেনাবাহিনী নিয়ে না গেলে আপনাদের পক্ষে ও দেশে যাওয়া সম্ভব হবে না। কিন্তু সেনাবাহিনী কি করে পাঠাই আমি? আমরা মাঝিটুরা মাটির দেশের মানুষ। আমাদের কোনো কেন নেই যে ওই বিরাট জলাভূমিতে সেনাবাহিনী পাঠাবো। এমনকি কেন বানাবার জন্যেও গাছ নেই আমাদের। আমরা বললাম, জানি না কিভাবে কি করব, তবে জানালাম বিষয়টা ভেবে দেখব। আমাদের আসবার উদ্দেশ্য যে আসলে পঙ্গদের দেশে যাওয়া, সেটাও ব্যাখ্যা করলাম। একটু পর শেষ হলো সাক্ষাৎ অনুষ্ঠান। আবার কুটিরে ফিরে এলাম। ডগিটা রয়ে গেল তার ভাই বাউসির সঙ্গে অন্তরঙ্গ আলাপ করবার জন্যে। ফেরার পথে বাবেম্বাকে বললাম, তার সঙ্গে একা কথা বলতে চাই আমি। বাবেম্বা জানালো দুপুরের খাবারের পর দেখা করতে আসবে সে। বাকি দিন কেটে গেল কোনো ঘটনা ছাড়াই। আমাদের অনুরোধে সাধারণ মাঝিটুদের কুটিরের কাছে আসতে দেয়া হচ্ছে না, ফলে চিড়িয়াখানার জন্তু মনে হচ্ছে না নিজেদের। কুটিরে এসে হ্যান্সকে দেখলাম রাইফেল পরিষ্কার করছে। আমাদের সঙ্গে যায়নি ও লজ্জায়। ওকে দেখে একটা কথা মনে পড়ল আমার। যে দোলনা রাইফেলটা মাভবকে দেব বলেছিলাম, ওটা নিয়ে মাভবকে দিয়ে বললাম, এটা তোমার, কারণ তোমার ভবিষ্যৎবাণী ঠিক হয়েছে। হ্যাঁ বাবা, জবাবে বলল ও। সামান্য সময়ের জন্যে এটা আমার, তারপর হয়তো আবার আপনার হয়ে যাবে। কথাটা কানে বাজলো, কিন্তু ব্যাখ্যা চাইলাম না। কেন জানি না মাভেম্বর ভবিষ্যৎবাণী শুনবার আর ইচ্ছে ছিল না আমার। দুপুরের খাবার সেরে নিলাম, তারপর ঘুম দিলাম। বিকেলে এলো বাবেম্বা। ব্রাদার জন স্টিফেন আর আমি কথা বললাম তার সঙ্গে। ওকে বললাম পঙ্গজাতি সম্বন্ধে বলো, আর ওরা যে সাদা শয়তানের পূজা করে ওটা সম্বন্ধেও। বাবেম্বা বলল, আমি ওখানে ছিলাম, সেটা 50 বছরেরও বেশি হবে। ওখানে যা ঘটেছিল সেটা আবছাভাবে মনে আছে। 12 বছর বয়সে নলখাগড়ার জঙ্গলে গিয়েছিলাম মাছ ধরতে। তখন সাদা আলখেল্লা পরা লম্বা একদল মানুষ একটা ক্যানু করে এসে আমাকে ধরে নিয়ে যায়। ওদেরই মতো অনেক লোক আছে এরকম। একটা শহরে নিয়ে যাওয়া হয় আমাকে, খুব খাতির করা হয়, মিষ্টি খেতে দিত অনেক। মোটা হয়ে গেলাম আমি, আমার চামড়া চকচক করতে লাগলো। তারপর এক বিকেলে আমাকে নিয়ে হাঁটতে শুরু করলো তারা। সারা রাত হেঁটে বিরাট একটা গুহার সামনে পৌঁছালাম। ওই গুহায় বসেছিল ভয়ঙ্কর চেহারার এক বুড়ো। সাদা আলখেল্লা পরা লোকগুলো তাকে ঘিরে নাচতে শুরু করলো। সাদা শয়তানের উপাসনা করছিল আসলে তারা। ওই বুড়ো জানালো পরের দিন সকালে রান্না করে খাওয়া হবে আমাকে। এজন্যই নাকি আমাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে। গুহার মুখের কাছে একটা ক্যানো ছিল, তারপর শুধু পানি দেখেছি। সবাই যখন ঘুমিয়ে পড়ল, লুকিয়ে সেই ক্যানোতে উঠে পড়লাম আমি। কিন্তু দড়ি যেই খুললাম,
পুরোহিতদের একজন জেগে উঠে তেড়ে এলো আমার দিকে। লোকটার মাথায় বৈঠা দিয়ে বাড়ি মারলাম। মাত্র 12 বছর বয়স হলেও শরীরে শক্তি ছিল আমার। লোকটা পানিতে পড়ে গেল, তারপর উঠে ক্যানুর কিনারা ধরে ফেলল। এবার তার হাতের আঙুলে বৈঠা দিয়ে বাড়ির পর বাড়ি দিতে লাগলাম। একসময় ক্যানু ছেড়ে দিতে বাধ্য হলো সে। সে রাতে জোরালো হাওয়া বইছিল। সেই বাতাসে জলাভূমির ওদিকের পারে জন্মানো গাছের ডালপালা ভেঙে উড়ে যাচ্ছিল। বাতাসে চরকির মতো ঘুরতে লাগলো কেনটা। গাছের উড়ন্ত একটা ডাল আমার চোখে আঘাত করলো। তখন ব্যথাটা তেমন বুঝিনি, কিন্তু পরে নষ্ট হয়ে গেল আমার চোখ। যেটা আঘাত করেছিল ওটা বর্ষা বা ছোড়াও হতে পারে, ঠিক জানি না। জ্ঞান হারানোর আগে পর্যন্ত বইটা বয়ে গেলাম। সর্বক্ষণ বইছিল ঝড়ো হাওয়া। এখনও মনে আছে, জ্ঞান হারাবার আগে ঝড়ো হাওয়ার ধাক্কায় নলখাগড়ার ভেতর দিয়ে কেনটা ছুটে চলার আওয়াজ পাচ্ছিলাম। জ্ঞান যখন ফিরল, দেখি একটা তীরের কাছে চলে এসেছি। কাদা মারিয়ে তীরে এসে উঠলাম। ভয় পেয়ে পালালো বড় বড় কুমিরগুলো। কিন্তু এরই মধ্যে বোধহয় কেটে গেছে কয়েকটা দিন, কারণ আবার চিকন হয়ে গিয়েছি আমি। তীরেই পড়ে থাকলাম। ওখানেই আমাকে খুঁজে পেল আমাদের জাতির কিছু মানুষ। সেবা করে সুস্থ করে তুলল তারা আমাকে। আমার আর কিছু বলার নেই, যথেষ্ট বিস্তারিত বলেছ। তাকে বললাম, এবার আমার প্রশ্নের জবাব দাও। এদেশের যেখানে যেখান থেকে তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, সেখান থেকে ওই শহরটা কতখানি দূরে? কেনতে সারাদিনের পথ মাকু মা জানা। ভোরে আমাকে বন্দি করেছিল, আর আমরা বন্দরে পৌঁছাই বিকেলের পরে। সেই বন্দরে অনেক কেন দেখেছি, অন্তত 50টা তো হবেই। কোনো কোনোটা 40 জন লোক নেবার মতো বড়। সেই বন্দর থেকে শহরটা কত দূরে? কাছেই মাকু মা জানা। ব্রাদার জন জিজ্ঞেস করলো, গুহার কাছে যে জলাভূমিটা আছে, সেটার ওপারের দেশটা সম্বন্ধে কিছু শুনেছ? হ্যাঁ ডগিটা, তখন শুনেছিলাম, অথবা পরে। মাঝে মাঝেই পঙ্গদের ব্যাপারে গুজব ছড়িয়ে পড়ে। ওখানে নাকি একটা দ্বীপ আছে। ওই দ্বীপে জন্মায় পবিত্র ফুল। সেই ফুলের যত্ন নেয় নাকি ফুলের মতো নামের এক মহিলা পুরোহিত। তার তারা তার যারা চাকর আছে, সবাই নাকি তারা কুমারী। কে এই পুরোহিত জানি না, তবে শুনেছি সেই মহিলা পুরোহিত নাকি কালো মানুষের দেশে জন্মেও সাদা রঙের। আর পঙ্গদের দেশে যেসব মেয়ে সাদা হয়ে জন্মায় বা গোলাপি চোখ হয় যাদের, কিংবা বোবা হয় বা প্রতিবন্ধী হয়, সেসব মেয়েকে সেই মহিলা পুরোহিতের চাকর হয়ে থাকতে হয়। তবে সেই মহিলা পুরোহিত নিশ্চয় মারা গেছে এতদিনে। আমি যখন কিশোর ছিলাম তখনই তার অনেক অনেক বয়স। পঙ্গদের দুশ্চিন্তা করতে দেখতাম এ নিয়ে, কারণ মহিলা পুরোহিত মারা গেলে এমন আর কেউ ছিল না যে তার জায়গা নিতে পারে। সেই মহিলা নিশ্চয় মারা গেছে, কারণ অনেক বছর আগে পঙ্গদের দেশে বিরাট এক ভোজ হয়েছিল। সে সময় অনেক কৃতদাসকে পুড়িয়ে খাওয়া হয়। ভোজটা হয়েছিল পুরোহিতরা নতুন এক অপূর্ব সুন্দরী রাজকুমারীকে পেয়ে যাওয়ায়। সেই রাজকুমারীর চুলগুলো নাকি ছিল হলদে, হাতের নখগুলো ছিল ঠিক যেরকম হওয়া দরকার। কথাটা শুনে প্রশ্ন করলো ব্রাদার জন। গলাটা তীক্ষ্ণ শোনালো তার। এই মহিলা পুরোহিত কি মারা গেছে? জানি না ডগিটা, তবে মনে হয় না সে মারা গেছে। মারা গেলে মৃত মাকে খাওয়ার একটা ভোজ হতো পঙ্গদের ওখানে। মৃত মাকে খাওয়ার ভোজ? চমকে গেলাম। হ্যাঁ মাকু মা জানা। পঙ্গদের আইন অনুযায়ী পবিত্র মাতা মারা গেলে তাকে যারা খাবার যোগ্যতা রাখে তারা খেয়ে নেয় তাকে। বাবেম্বাকে জিজ্ঞেস করলাম, কিন্তু সাদা শয়তান মরেও না, তাকে খাওয়াও হয় না? না মাকু মা জানা, গম্ভীর গলায় বলল বাবেম্বা। সাদা শয়তান কখনো মরে না, বরং সেই অন্যদের মারে। পঙ্গদের দেশে গেলে আপনারা নিজেরাই জানতে পারবেন।
আর কোনো কথা না থাকায় বিদায় নিয়ে চলে গেল বামেম্বা। আমি মনে মনে বললাম, যদি সম্ভব হতো তাহলে পঙ্গদের দেশে ভুলেও যেতাম না আমি, মুখোমুখি হতাম না সাদা শয়তানের। তারপর মনে পড়ল ওখানে ব্রাদার জনের যেতে চাওয়ার কারণ। দীর্ঘশ্বাস ফেলে ভাগ্যের হাতে ছেড়ে দিলাম নিজেকে। পরদিন খুব সকালে আবার এলো বাবেম্বা। উত্তেজিত হয়ে বলল, সর্দাররা সর্দাররা দারুণ একটা ঘটনা ঘটেছে। গত রাতে আমরা পঙ্গদের নিয়ে কথা বলছিলাম, আর আজকে ভোরেই পঙ্গদের তরফ থেকে কয়েকজন দূত এসেছে। কেন? জিজ্ঞেস করলাম। তাদের সঙ্গে আমাদের বিরোধ মিটিয়ে ফেলার জন্যে। হ্যাঁ, ওরা চাইছে রাজা বাউচি ওদের শহরে দূত পাঠিয়ে যেন দীর্ঘস্থায়ী একটা শান্তি চুক্তি করেন। যেন যেন যাবে ওখানে কেউ, কারো হয়তো যাবার সাহস হবে। ওকে বললাম। একটা চিন্তা মাথায় দোলা দিয়ে গেল। ফলে যোগ করলাম, চলো রাজা বাউসির সঙ্গে দেখা করতে যাব আমরা। আধ ঘন্টা পর স্টিফেন ও আমি রাজকীয় আঙিনায় বসলাম। ব্রাদার জন ইতিমধ্যেই রাজকীয় কুঠিরে রাজার সঙ্গে কথা বলছে। যাবার পথে আমাদের মধ্যে সামান্য কথাই হলো। ব্রাদার জনকে বললাম, জন, বুঝতে পারছেন পঙ্গদের দেশে যাবার এটা হয়তো একটা মস্ত সুযোগ। মাঝিটোদের কেউ যাবে বলে মনে হয় না। পঙ্গদের গেটের ভেতর চিরতরে শান্তিতে ঘুমিয়ে থাকতে হতে পারে, সে ভয় পাচ্ছে এরা। পঙ্গদের পেটের ভিতর চিরতরে শান্তিতে ঘুমিয়ে থাকতে পারে, সে ভয় পাচ্ছে এরা। আপনি তো রাজার রক্তের ভাই, আপনি হয়তো কয়েকজন দূত নিয়ে পঙ্গদের দেশে যেতে পারবেন। থাম আমরা যাব আপনার সঙ্গী হিসেবে। আমি এরকমটা আগেই ভেবেছি অ্যালান, লম্বা দাড়িতে টোকা মেরে বলল ব্রাদার জন। প্রধান কয়েকজন পরামর্শদাতার মাঝে বসে আছি আমরা। একটু পরে ব্রাদার জনকে সঙ্গে নিয়ে রাজকীয় কুটির থেকে বেরিয়ে এলো রাজা বাউসি। পঙ্গদূতদের নিয়ে আসবার নির্দেশ দিল। প্রায় সঙ্গে সঙ্গে পথ দেখিয়ে নিয়ে আসা হলো তাদের। লম্বা মানুষ তারা, গায়ের রং দেখে মনে হয় সেমিটিক জাতির লোক। আরবদের মতো সাদা আলখেল্লা পরে আছে সবাই, গলায় আর কবজিতে সোনা কিংবা তামার বালা। সংক্ষেপে বলতে গেলে বলতে হয় মধ্য আফ্রিকার অন্য কোনো জাতির মানুষদের সঙ্গে চেহারা সুরতে কোনো মিল নেই তাদের। বেশ কর্তৃত্বপরায়ণ মনে হলো লোকগুলোকে দেখে। কি যেন আছে তাদের মধ্যে। বুকের ভেতরে শীতল একটা অনুভূতি হলো আমার। কেমন একটা অপছন্দের ভাব জানাল জানালো মনে ভাব জন্মালো মনে। বলিনি, তাদের বর্ষাগুলো বাইরে রেখে আসা হয়েছে। বুকে এক হাত রেখে মাথা ঝুঁকিয়ে গাম্ভীর্যের সঙ্গে রাজা বাউসিকে সম্মান জানালো তারা। কারা তোমরা? জিজ্ঞেস করলো রাজা বাউসি। কি চাও? আমি কোম্বা, জলজলে চোখলা এক তরুণ মুখপাত্র জানালো। দেবতা যাকে গ্রহণ করেছেন আমি সেই। সময় এলে হয়তো পঙ্গদের কালবি হব আমি। নিজের লোকদের দেখালো সে। আর এরা আমার চাকর। বন্ধুত্বের বাণী নিয়ে এসেছি আমি। দেবতার প্রধান পুরোহিত মোটম্ব। আমি তো শুনেছিলাম কালবি তোমাদের দেবতার পুরোহিত। বাধা দিয়ে বলল রাজা বাউসি। তা নয়, আপনি যেমন মাঝিটুদের রাজা, তেমনি কালবি হচ্ছেন পঙ্গদের রাজা। আর যাকে প্রায় কখনো দেখা যায় না, সেই মোটম্ব হচ্ছেন আত্ম আত্মাদের রাজা, দেবতার জীব। এ কথায় আফ্রিকানদের রীতি অনুযায়ী মাথা দোলালো রাজা বাউচি। থুতনি সামনে বাড়িয়ে দিল। কোম্বা বলে চলল, আমি আপনার দেশে এসেছি আপনার সম্মানের উপর ভরসা করে, জীবনের ঝুঁকি নিয়ে। যদি চান তো মেরে ফেলতে পারেন আমাকে, তবে তাতে কোনো লাভ হবে না। আমি মরে গেলেও মরে গেলে আরও অনেকে আছে যারা পর্যায়ক্রমে কালবি হবে। রাজা বাউসি টিটকারি সুরে বলল, আমি কি পঙ্গ নাকি যে বার্তাবাহকদের মেরে খেয়ে ফেলবো? খেয়াল করলাম এই কথায় ক্ষণিকের জন্যে চোখ সরু হয়ে গেল পঙ্গদের। রাজা, আপনি ভুল জানেন, বলল কোম্বা। সাদা দেবতা যাদের বাছাই করেন, পঙ্গরা শুধু তাদেরই খায়। এই একটা ধর্মীয় রীতি না হলে যাদের এত গবাদি পশু আছে তারা মানুষ খেতে যাবে কেন?
জানি না, ঘোত করে উঠল রাজা বাউসি। কিন্তু এখানে এমন একজন আছে যে ভিন্ন কাহিনী বলবে। সেনাপতি বাবেম্বার দিকে তাকালো রাজা বাউসি। অস্বস্তিতে নড়ে চড়ে উঠল বাবেম্বা। জলজলের চোখে কানা সেনাপতির দিকে তাকালো কোম্বাও। বলল, এটা স্বাভাবিক নয় যে ওরকম বুড়ো আর হাড় সর্বোচ্চ কাউকে খেতে চাইবে কেউ। যাক, ও কথা আমাদের নিরাপত্তা বিধান করেছেন বলে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাজা। কালুবি আর মোটম্বর তরফ থেকে প্রস্তাব নিয়ে এসেছি আমি, যেন আপনি আপনার দূত পাঠান, যেন আমাদের দু জাতির মধ্যে অবশেষে একটা শান্তি চুক্তি হতে পারে। কালুবি বা মোটম্ব কথা বলতে এলো না কেন, জিজ্ঞেস করলো রাজা বাউসি। কারণ দেশ ছেড়ে কোথাও যাওয়ার নিয়ম নেই তাদের, রাজা। কাজেই ভবিষ্যৎ কালবি এই আমাকেই পাঠানো হয়েছে। শুনুন রাজা, বংশ পরম্পরায় আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের শুরুটা এত আগে হয় যে তা শুধু দেবতার কাছ থেকে মোটম্বই জানতে পেরেছেন। একসময় এদিকের পুরো জমি পঙ্গদের ছিল, পানির ওদিকে ছিল তাদের পবিত্র ভূমি। তারপর আপনাদের পূর্বপুরুষরা এসে আক্রমণ করলো আমাদের পূর্বপুরুষদের, অনেককে মেরে ফেললো, অনেককে কৃতদাস বানালো, তাদের মেয়েদের জোর করে বিয়ে করলো। আর এখন মোটম্ব আর কালুবি চাইছেন যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠা করতে। অনুর্বর বালিময় জমিতে ভুট্টা হোক, ফুল ফুটুক, তা চাইছেন অন্ধকারের বদলে মিষ্টি আলোয় ভরে উঠুক চারপাশ, যাতে আমরা সবাই হাত ধরাধরি করে সূর্যের আলোয় আরামে বসতে পারি। এসব কথায় রাজা বাউসি প্রভাবিত হলো বলে মনে হলো না আমার। কাব্যিক কথাগুলো যেন তার সন্দেহ বাড়িয়ে দিল আরও। রাজা বাউসি বলল, আমাদের লোকদের খুন করা বন্ধ করো, তোমাদের সাদা শয়তানের কাছে আমাদের মানুষদের বলি দেয়া বন্ধ করো। তাহলে হয়তো আজ থেকে 1 বা 2 বছর পর আমরা শুনবো তোমাদের মধুমাখা কথাবার্তা। এখন আমাদের মনে হচ্ছে ওই মধুর কথা মাছি ধরার ফাঁদ ছাড়া আর কিছুই নয়। তারপরে বলবো, এখানে যে পরামর্শদাতারা আছে তারা যদি নিজের দায়িত্বে ঝুঁকি নিয়ে তোমাদের কালবি আর মোটম্বর কথা শুনতে যায়, তাহলে মানা করব না আমি। মন্ত্রীদের দিকে তাকালো রাজা বাউসি। বলো তোমরা, একজন একজন করে বলো, তাড়াতাড়ি বলবে। যে প্রথমে মুখ খুলবে তাকেই পঙ্গদের দেশে যাবার সম্মানটা দেব। এই আমন্ত্রণের পর যেরকম থমথমে নীরবতা নামলো, সেরকমটা আগে কখনো দেখেছি বলে মনে হয় না। পরামর্শদাতারা সবাই 15 পাশের জনের দিকে তাকাচ্ছে, কিন্তু টু শব্দ করছে না কেউ। কপট বিস্ময়ে রাজা বাউসি বলে উঠল, কি, কেউ কথা বলছো না? ঠিক আছে, তোমরা তো আইন তৈরি করো, শান্তিপ্রিয় মানুষ। আমাদের মহাসেনাপতি বাবেম্বা কি বলে? মুখ খুলল বাবেম্বা। রাজা, আমি বলি, ছোটবেলায় একবার আমাকে চুলের মুঠি ধরে বঙ্গদেশে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে একটা চোখ রেখে এসেছি আমি, আর যেতে চাই না ওখানে। তাহলে তো কোম্বা দেখা যাচ্ছে আমার কোনো লোক দূত হয়ে যেতে চাইছে না। যদি শান্তি চুক্তি করতেই হয়, তাহলে তোমাদের মোটম্ব আর কালবিকেই আসতে হবে এখানে। আমি তো জানিয়েছি, তা হবার নয় রাজা। তাহলে তো আর কোনো কথা থাকে না। কোম্বা, বিশ্রাম নাও, তারপর আমাদের দেয়া খাবার খেয়ে ফিরে যাও নিজেদের দেশে। এবার ব্রাদার জন উঠে দাঁড়িয়ে কথা বলে উঠল, বাউসি, আমরা রক্তের ভাই। তোমার হয়ে সেজন্যই কথা বলতে পারি আমি। তুমি আর তোমার মন্ত্রীরা যদি চাও, যদি এই পঙ্গরা চায়, তাহলে আমি আর আমার বন্ধুরা মাজিটুদের পক্ষ থেকে যেতে রাজি আছি। মাজিটুদের পক্ষে শান্তির জন্য আলোচনা করব আমরা। নতুন দেশ, নতুন জাতির মানুষদের দেখার ইচ্ছেটা সবসময়ই কাজ করে আমাদের মধ্যে। তরুণের দিকে তাকালো ব্রাদার জন। বলো কোম্বা, রাজা যদি অনুমতি দেন, তাহলে দূত হিসেবে তুমি মেনে নেবে আমাদের? জবাবে কোম্বা বলল, কাদেরকে দূত নির্বাচন করবেন সেটা রাজার ইচ্ছে। তবে কালবি আপনাদের সাদা মানুষদের
মাজিটু দেশে আগমনের খবর পেয়ে আমাকে বলেছিলেন, যদি আপনারা আমাদের দেশে গিয়ে কালুবীর সঙ্গে দেখা করতে চান তাহলে তিনি খুব খুশি হয়ে আপনাদের আতিথেয়তা করবেন। কথাটা মোটম্ব জানলে বলেছেন, যদি আসে তাহলে সাদা মানুষদের আসতে দাও, যদি না আসে তাহলে আসবে না তারা, কিন্তু যদি আসে তাহলে তারা যেন তাদের ছোট বা বড় কোনো ধরনের লোহার নল নিয়ে না আসে। ওই লোহার নল থেকে ধোঁয়া আর ভয়ঙ্কর আওয়াজ বের হয়, দূর থেকে সব কিছু মেরে ফেলে ওই লোহার নল। মাংসের জন্যে তাদের লোহার নলের কোনো প্রয়োজন পড়বে না, কারণ অনেক মাংস দেয়া হবে তাদের। বঙ্গদের মাঝে নিরাপদেই থাকবে তারা, যদি না দেবতাদের কোনো রকমের অপমান করে। কথাগুলো বলল কোম্বা খুব ধীরে ধীরে, জোর দিয়ে। সর্বক্ষণ সে তাকিয়ে থাকলো আমার মুখের দিকে, যেন মনের গোপন কথা পড়তে চাইছে। মিথ্যে বলবো না, কথাগুলো শুনে পঙ্গদের ওখানে যাবার সাহস উবে গেল আমার। আমি জানি কালবি চাইছে আমরা যেন পঙ্গদের দেশে গিয়ে তার জীবনের প্রতি হুমকি সেই সাদা শয়তানটাকে খুন করি। আমার ধারণা বড় কোনো বন মানুষ হবে ওটা, কিন্তু আগ্নেয়াস্ত্র না থাকলে ওরকম শক্তিশালী হিংস্র একটা জানোয়ারকে মারব কি করে আমরা? 1 মিনিট পুরো হবার আগেই মনস্থির হয়ে গেল আমার। বললাম, কোম্বা, আমার অস্ত্র হচ্ছে আমার বাবা, মা, আমার বউ আর সব আত্মীয়। এখান থেকে ওটা ছাড়া কোথাও যাব না আমি। কোম্বা বলল, সেক্ষেত্রে সাদা সর্দার আপনার পরিবার পরিজনের মধ্যে এখানে এই দেশেই থেকে যান, নইলে ওটা নিয়ে যদি পঙ্গদেশে যাবার চেষ্টা করেন তাহলে তীরেই খুন হয়ে যাবেন। আমি কোনো জবাব খুঁজে পাবার আগেই ব্রাদার জন বলল, বিখ্যাত শিকারী মাকু মাজানা তারা অস্ত্র ছাড়া কোথাও যাবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কথা আলাদা। অনেক বছর হলো কোনো অস্ত্র ব্যবহার করিনি আমি, কিন্তু কিছু কীটপতঙ্গ ছাড়া হত্যা করিনি ঈশ্বরের সৃষ্টি কোনো জীব। শুধু এটা নিয়ে তোমাদের দেশে যেতে তৈরি আছি আমি। হাতের ইশারায় পিছনের বেড়ায় দেয়া ঠেকা দিয়ে রাখা প্রজাপতি ধরবার জালটা দেখালো ব্রাদার জন। তাহলে আসতে পারেন আপনি, বলল কোম্বা। আমার মনে হলো অশুভ আনন্দে জল করে উঠল তার চোখ দুটো। নীরব হয়ে গেল সবাই। ব্রাদার জনের এই দুঃসাহসী পরিকল্পনা স্টিফেনকে ব্যাখ্যা করে বললাম আমি। আতঙ্কের সঙ্গে শুনলাম গোয়ার একরোখা তরুণের কথা। ও বলল, আমি কি বলি বুঝলে কোয়ার্টারমেইন, বুড়ো খোকাকে আমরা একা যেতে দিতে পারি না, অন্তত আমি পারি না। তোমার ব্যাপারটা ভিন্ন, নাবালক সন্তান আছে তোমার, কিন্তু আমার ব্যাপারটা তা নয়। ওই সাইপ্রিপেডিয়ামের কথা যদি বাদও দিই ওই গুঁতো মেরে স্টিফেনকে থামালাম। জানি না কেন, তবে মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করলো। মনে হলো রহস্যময় কোনো উপায়ে ওই কোম্বা বুঝতে পারছে স্টিফেনের বক্তব্য। চাইলাম না অর্কিড শব্দটা উচ্চারণ করুকো। কী ব্যাপার? গুঁতো খেয়ে বলল স্টিফেন। ও বুঝেছি, কিন্তু ও তো ইংরেজি জানে না। যাক ওসব কথা, আসল কথা হচ্ছে ব্রাদার জন যদি যায় তো আমিও যাব, আর ব্রাদার জন যদি না যায় তাহলেও আমি একাই যাব। তরুণ গাধা, বিড়বিড় করে বললাম। কম বয়সী সাদা সর্দার কি যেন বলছিলেন, কেন তিনি আমাদের দেশে যাবেন? শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো কোম্বা। মনে হলো স্টিফেনের মুখভাব দেখে মনের কথা আঁচ করতে পেরেছে সে। আমি বললাম, কম বয়সী সাদা সর্দার বলছেন তিনি একজন নিরীহ পরিব্রাজক, নতুন দেশের প্রকৃতিক নতুন দেশের প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালোবাসেন। তোমাদের দেশে সোনা আছে কিনা সেটা খুঁজে দেখতে চান। এ কথায় হাতের সোনার বালাটা স্পর্শ করলো কোম্বা। বলল, যতখানি তিনি বয়ে নিয়ে আসতে পারবেন ততখানি সোনা দেয়া হবে তাকে, কিন্তু এ নিয়ে আপনারা হয়তো একা আলাপ করতে চাইবেন। রাজা বাউসির দিকে তাকালো কোম্বা। রাজা, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারি আমরা? 5 মিনিট পর রাজকীয় কুঠিরে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়লাম আমরা। ব্রাদার জন, স্টিফেন আর আমি ছাড়াও উপস্থিত আছে স্বয়ং রাজা বাউসি ও সেনাপতি বাবেম্বা। রাজা বাউসি বারবার করে ব্রাদার জনকে
বোঝাচ্ছেন বঙ্গদের দেশে না যেতে। আমিও একই কথা বলছি। ভাবেম্বা বোঝানোর চেষ্টা করছে ও দেশে যাওয়াটা হবে সেফ। উন্মাদরা জাদুবিদ্যা আর খুনের গন্ধ পাচ্ছে না কিসে বাতাসে। জবাবে ব্রাদার জন বলছে আফ্রিকার এদিকটাতে খুব কম জায়গাতেই তার পা পড়েনি। এবার যখন সুযোগ পাওয়া গেছে তো যাবেই সে বঙ্গদের দেশে। চুপচাপ বসে হাই তুলছে স্টিফেন। কুটিরের ভেতরটা গরম বলে রুমাল দিয়ে বাতাস করছে নিজেকে। তার বক্তব্য সে জানিয়ে দিয়েছে। দুর্লভ সেই ফুলের জন্যে এতটা দূর যখন সে এসেছে তখন কিছুতেই খালি হাতে ফিরবে না। আমি ডগিটার মন বুঝতে পারছি। শেষ পর্যন্ত বলল রাজা বাউসি, এই অভিযানে যাবার পেছনে এমন কোনো উদ্দেশ্য আছে তোমার যেটা তুমি আমার কাছ থেকে গোপন করছো। তারপরও বলবো, দরকারে শক্তি খাটিয়ে তোমাকে আটকে রাখবো আমি। তা করলে আমাদের রক্তের ভ্রাতৃত্ব ভেঙে যাবে, বলল ব্রাদার জন। যা আমি বলিনি তা জানতে চেও না বাউসি। অপেক্ষা করো, ভবিষ্যতই বলে দেবে সব। এবার হতাশ হয়ে হাল ছেড়ে দিল রাজা বাউসি। ভাবেম্বা, বলল ডগিটা, আর ওয়াজেলাকে জাদু করা হয়েছে। শুধু আমি মাকু মাজানা মানসিকভাবে সুস্থ আছি। তাহলে কথা হয়ে গেল, বলল স্টিফেন। জন আর আমি দূত হিসেবে পঙ্গতে যাব, আর কোয়ার্টার মেইন তুমি এখানে থাকবে জুলু শিকারী ও মালপত্রের দায়িত্বে। জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে অপমান করতে চাও নাকি স্টিফেন? তাও আবার তোমার বাবা তোমার সমস্ত দায়িত্ব আমাকে বুঝিয়ে দেওয়ার পর? তোমরা দুজন যদি যাও আমিও অবশ্যই যাব। কাপড় ছাড়া যেতে হলেও যাব। কিন্তু একটা কথা বলে রাখি, মন দিয়ে শোনো, সমস্ত অন্তর দিয়ে বলছি। আমার ধারণা তোমরা দুজন দুটো অভিশপ্ত উন্মাদ। পঙ্গরা যদি তোমাদের না খায় সেটা তোমাদের সাত কপালের ভাগ্য। এই বয়সে আমাকে শেষ পর্যন্ত ভাবতে হচ্ছে এক পাল নরখাদকের মধ্যে হয়তো একটা পিস্তলও না নিয়ে যেতে হবে আমাকে। খালি হাতে লড়তে হবে একটা বিরাট বন মানুষের সঙ্গে। ঠিক আছে, সবাই একবারই মরে, অন্তত সেটাই আজ পর্যন্ত শুনে এসেছি। খুব সত্যি কথা, মন্তব্য করল নির্বিকার স্টিফেন। সন্দেহ নেই যে অত্যন্ত সত্যি। মনে হলো পাকড়ে ধরে জোরে জোরে ওর দোকান মুচড়ে দিই। কথা ফুরিয়ে যাওয়ায় আঙিনায় ফিরে এলাম আমরা। আবার ডেকে পাঠানো হলো কোম্বা ও তার অনুচরদের। এবার সঙ্গে করে উপহার নিয়ে এলো তারা। উপহারের মধ্যে থাকলো হাতির দুটো চমৎকার দাঁত। বুঝলাম বঙ্গদের দেশটা পুরোপুরি পানিতে ঘেরা হতে পারে না, কারণ হাতিরা সাধারণত কোনো দ্বীপে থাকতে পছন্দ করে না। এছাড়া উপহার দেয়া হলো ঘটি ভরা সোনার গুঁড়ো, অন্যান্য ধাতুর সঙ্গে মেশানো তামার বালা, অত্যন্ত চমৎকার বুনটের সাদা লিলেন ও অসাধারণ সুন্দর কারুকার্য করা কিছু বাটি। ওগুলো দেখে বোঝা গেল শৈল্পিক রুচি আছে বঙ্গদের। নতুন করে শুরু হলো আলোচনা। রাজা বাউসি আমাকে বোকা বানিয়ে ঘোষণা দিয়ে দিল আমরা তিনজন সাদা মানুষ প্রত্যেকে একজন করে কাজের লোক নিয়ে দু জাতির মধ্যে শান্তি আলোচনা করতে তার দূত হিসেবে যাব বঙ্গদের দেশে। সঙ্গে করে কোনো আগ্নেয়াস্ত্র নেব না আমরা। আমাদের বিশেষ আলোচ্য বিষয় হবে দুপক্ষের ব্যবসা ও দু জাতির ছেলেমেয়েদের বিয়ে। কুম্বা বিয়ের ব্যাপারটায় খুব জোর দিল। তখন বুঝিনি তার উদ্দেশ্য। মোটাম্বো এবং কালুবির পক্ষ থেকে সে কথা দিল, যদি আমরা দেবতাদের উপর হামলা বা কোনো ধরনের অপমান না করি তাহলে বঙ্গদের দেশে কোনো বিপদ হবে না আমাদের।